একটা চাকরি, আর যুবকের কাছে এই যৌবনবতী নারীর সালা এই দুনিয়ায় সব কিছু সাকসেস করতে পারে। আমি তাহলে কালকের জন্য অপেক্ষা করে থাকবো, কিন্তু তার আগে তোমার সামনে একটা কঠিন কাজ। ঠিক আছে বেলাল। এই এলাকার ওই বিদ্রোহী আগন্তুক রুদ্রকে তোমাকে কবজা করতে হবে। কিন্তু ওকেও যে শিক্ষা দেওয়ার জন্য তো আপনার দল বলে গেছে, সেখানে আমি কেন? ও মাই গড, ও সালা বহুত টাকা দিবে না, हम संकटটাকে পিটিয়ে একদম ছাটু বানা দিয়া। তাহলে দেখো স্যার, আপনাদের হাজার অস্ত্র যেখানে কিছু করতে পারলো না, সেখানে আমার জীবন কেমন করে কাজ আছে? ওই দিকে তাকে দেখো মনিকা, ওই দিকে রুদ্র আসছে। হাতে ধরে তার ইজ্জত আমার গোপন সূর্য হলো অস্তগামী। এবারে মোর মধ্য শুনে নিস্তব্ধে নিঃখবরে রাজ্য হতে তাকালো ক্লান্ত সুকনি। আমি সারা তোর লাগলে কি করতে? ভালোবাসা ফেরত দিয়ে আপনার ক্ষত সারিয়ে তুলতাম। তাতে যদি না থাকতো? ঠিকই কথা, যে পবিত্র ভালোবাসা দিয়ে চাঁদের কলঙ্ক ঘোচানো যায়, সেই ভালোবাসা দিয়ে সামান্য ক্ষত সারানো যাবে না? তা হয়তো যাবে, কিন্তু আমি আপনার ভালোবাসার পাত্র ভোলাম কেমন করে? না মানে ওই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করি। আপনি আমার যে উপকার করেছেন, সেই উপকারের প্রতিদান স্বরূপ। উপকারের প্রতিদান স্বরূপ আপনি আমার ভালোবাসা দান করছেন? না 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 না, ঠিক 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 তা নয়। মানে আমি তাহলে আরো বড় বিপদে পড়বে। আর তখন যিনি আপনাকে উদ্ধার করবেন তাকে নিশ্চয় বিয়ে করে উপকারে প্রতিদান দেবেন, তাই নাকি? আপনি কি বলছেন? আমি কি মন প্রাণহীন একটা ভালোবাসার মডেল? দেখে তো তাই মনে হচ্ছে। নইলে সামান্য একটু উপকারের বিনিময়ে একটা অজানা পুরুষকে বাজারে পণ্যের মতো প্রেম নিবেদন করবে। অজানা হচ্ছে না,
কে বলেছিল অজানা অচেনা? আমি তো আপনাকে খুব ভালো করে চিনি। আপনার নাম রুদ্র, এসেছেন কলকাতা থেকে, থাকেন অবিনাশ দাসের বাড়িতে। আপনার সবচেয়ে বড় অভ্যাস হলো আপনি অন্যায় দিকে প্রতীকে ঝাঁপিয়ে, প্রতীকের চিহ্নের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। ভালো জোগাড় করেছে। যাকে ভালোবাসতে মন চায় তার সম্পর্কে তো সবকিছু জানতে ইচ্ছাই করে, তাই না বলুন? আগে থেকে জেনেছি, তাই না? তাহলে তাহলে কি বুঝবো? কিছুক্ষণ পূর্বে যা ঘটে গেল তা ভালোবাসার একটা টোপ সাজানো মাত্র, তাই না? তাই যদি মনে করুন তাহলে তাহলে আমার কিচ্ছু করার নেই। মনের কথা মনের গহনে লুকিয়ে রাখা, একটা কথাই বলবো, আই লাভ ইউ। আর আমার জোরটা ভালোভাবে শুনুন, I hate you। তবু আমি তোমাকে লতার মধ্যে জড়িয়ে ধরে রাখবো আর তোমার বুকে মাথা রেখে বলবো, শোনো শোনো আজ কেন মনে করে কোন কোন কথা যেন গায়ে হয়ে যায়। শোনো শোনো আজ কেন মনে করে কোন কোন কথা যেন গায়ে হয়ে যায়। সাথী গো সাথী, এই না তোমাকে শোনো শোনো আজ কেন মনে করে কোন কোন কথা যেন গায়ে হয়ে যায়। সাথী গো সাথী, এই না তোমাকে, শুধু তোমাকে চাইতে চাই। শোনো শোনো আজ কেন মনে করে কোন কথা যেন গায়ে হয়ে যায়। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, চোরে ঘুরে ভুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং লেগেছে, চোরে ঘুরে ভুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। কোকিলিয়া প্রিয়লিয়া ডাকে শুনে শুনে ভোরে ভোরে যায়। প্রিয় গো সাথী, এই না তোমাকে, শুধু তোমাকে চাইতে চাই। শোনো শোনো আজ যেন মনে করে কোন কথা যেন গায়ে হয়ে যায়। সাথী গো সাথী, এই না তোমাকে, তোমাকে চাইতে চাই। আর আপনি যে সীমা লেখা অতিক্রম করেছেন, তাই ভবিষ্যতে কোনোদিনও এই বিষয়ে আমার সামনে এসে দাঁড়াবেন না। সরকারি বিদ্যাসাগর কলেজের ইতিহাসে অনার্সের ছাত্রী, তাই না? তবুও লাভ অনুসার কোন মুখের কারণে তুমি এই প্রসারী হয়েছে, সে কথা যদি সহজ সরভাবে বলতে পারবেন, সেদিন আমার সামনে এসে দাঁড়াবেন। তার আগে নয়। Yes! আমি রুক্ত, সত্য নেই ধর্ম আমার কর্ম। আমার কাছে কেউ মিথ্যের প্রসাদে বাদ করবে, এগুলো আমি কখন সহ্য করবো না। মনে রাখবে, আমি চুটচুটি, আমি এলকেছে ছোট, আমি অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহিত বিশ্ববিদ্যার্থী। রুদ্র, আমার প্রতিটি কাজের বাধার পাঁচিল হয়ে দাঁড়িয়েছে। এই বিক্রমপুর থানা এলাকায় যার মুখের কথায় আইন, যার কথাকে বাঘে গরুতে এক ঘাড়ে জল খায়, তাকে চ্যালেঞ্জের একটা লেলটিয়ে দাও, তাকে এমন এক শিক্ষা দেবো চেষ্টা করবেন না স্যার। একবার ওই কাজ করতে গিয়ে নিজের ধর্ম এখন হসপিটালে ভর্তি আছে। তার মানে ঘুমের রোজ স্নান করে বন্ধ করে দেবো। হরে কৃষ্ণ হরে হরে,
স্যার। প্রমাণ দেওয়ার কথা একটু আপনাদের যান, শয়তানটাকে অ্যারেস্ট করে 60 ডিগ্রি প্রয়োগ করে দেখুন, গুলোর করে প্রমাণ বেরিয়ে আসবে। কিন্তু ওখানে তো এই দেশের পুলিশ বড় হয় স্যার, ওরা হচ্ছে নরমের গরু, সত্যের ভক্ত। হোয়াট ইউ মিন? আই মিন, ও যদি গরিব বেকার ভোলে ভোলে ছেলে হতো তাহলে ওকে যে কোনো অজুহাতে অ্যারেস্ট করো, ফাঁসিতে লটকে দেবো। কিন্তু ওইটুকু ছড়ার যা তেজ, হরে কৃষ্ণ হরে হরে, থামাতে দিস আপনাকে লাথি জেলে, লাথি বলেন স্যার। মিথ্যে কথা একদম বলবেন না বলে দিচ্ছি। ওই বেটা বাইরে যতই বাহাদুরি দেখা, এই সরকারি উর্দি পরা গায়ে হাত দিলে হাত আপনি কেটে দেবেন, এই তো। হরে কৃষ্ণ হরে হরে, এদের মতো কাপুস গুলো পুলিশের চাকরি দিয়ে এলো কি করে? স্যার, আপনার এই পেটোবাজিটা কিন্তু আমাকে অপমান করছে। শুধু ও নয়, পথের নেড়িকুত্তা এবার আপনাকে লাথি মারবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার গলদাসে বলে রুদ্র আপনাকে লাথি মারে, মহাদেব আপনাকে অপমান করে, মেয়েরা ঝাঁটা মারে, আর মেয়ে ছেলেরা আপনার টুপি খুলে তাদের পেচ্ছাপ করে। টাকা ঘোড়ার মুখটা উস্কে দিলেন স্যার। আপনি হলেন গিয়ে ওই চালনি আর আমি ছুট, তাই একে অপরে ছিদ্র না খুঁজে কিছু মাল জড়ন। আমি দেখছি ওই বেটাকে। থাক, আপনাকে আর কিছুই করতে হবে না, ওর ব্যবস্থা আমি করতে পারবো। তা বললে কি হয়েছে? আমরা হলাম গিয়ে ওই স্বাধীন দেশের পুলিশ। বেতন 10,000 টাকা হলেও ঘুষ কিন্তু 20,000 টাকা পাওয়ার স্বাধীনতা আমাদের আছে। নইলে আপনাদের নেতা মন্ত্রী আর বড় লোকের পায়ে তেল দেওয়া এই চাকরি করবো কেন? আজ থেকে আপনাকে আর আমি একটা পয়সাও দেবো না। আরে দেবেন তো দেবেন, নিশ্চয়ই দেবেন। কারণ সাক্ষী সন্তুষ্ট না থাকলে আপনি মামলায় জিতবেন কি করে? তার মানে কি বলতে চান আপনি? আমার সাহায্য না পেলে এই বিক্রমপুর এলাকায় অপমান মানুষের নিরাম বাজারে বিক্রি করে তাদের বাঁচার অধিকারকে দলে পিছে শূন্য করে এই সমাজ সংসারে ধোয়া তুলসী পাতা হয়ে থাকতে পারতেন না স্যার। মহিম বাবু, তাই 10,000 টাকা পাঠিয়ে দেবেন। এই শোনো, ঘরের কাছ থেকে 10,000 টাকা নিয়ে থানায় এসো, কেমন? হরে কৃষ্ণ হরে হরে, সে না দিলে আমি নিয়ে যাব কি করে? আরে দেবেন, নিশ্চয়ই দেবেন। কারণ স্বাধীন দেশের পুলিশ হিসাবে এটা আমরা পেয়েই থাকি। আরে না পেলে যে কোনো দেশে আমরা বলে দিই থানায় জিপ খারাপ কিংবা পেট্রোল ফুরিয়ে গেছে, নইতে অন্য কেসে তদন্তে যাচ্ছি। চলি স্যার। হ্যাঁ, এই নাও তো 50 টাকা। শরীরে বাচ্চাটাকে দিয়ে আসো। এগিয়ে যাওয়া সব থেকে পথের বাধা রুদ্রকে হটিয়ে ফেললে ও সাহায্য আমার চায়। ভারতবর্ষ, কেন তুমি স্বাধীন হলে মা? তোমার মুখে হরে কৃষ্ণ হরে হরে, 95 স্বাধীনতা হরণ করে স্বাধীন হয়েছে চন্দ্রিমাকে ডুবেছ, সেখান থেকে তোমাকে উদ্ধার করবে মা। তোমার কর্ম তুমি করো মা, লোকে মনে করি আমি। আমি এমএলএ কোন মন্ত্রীও নয়, কিন্তু এদের সকলকে এই জায়গায় পাঞ্চ করলে যে সুখের রাজত্ব তৈরি হয়, আমি সেই রাজ্যের এক ছোট্ট সম্রাট। আমার সেই রাজ্যে কোন অশুভ শক্তিকে মাথা তুলতে দেব না। হ্যালো, স্বরাষ্ট্রমন্ত্রী গৌপত রায়
বাচ্চা 3 দিনের মধ্যে বিক্রমপুরে রহ, রুদ্রকে শোতে না পারলে চুপ চালাস। কি হলো? সাত সকালে কাকে গালিবাজি করছো? কাকে আবার? ও শুয়োর বাচ্চা দীপঙ্করকে। সে কি? এতদিন জেল তোমার আশীর্বাদ হলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে, গুন্ডা ভাড়া করে, পিস্তল ঠেকিয়ে, বুথ দখল করে, ভোটে জেতালে বন্দি করলে। আজ আমার বিপদে জরুরি মিটিং দেখাচ্ছে। সারা পথের বুকু সিংহাসনে বসে আমাকে লাথি মার- ওকে লাথি মারছে, এই তো? শোনো, এর থেকে বড় আঘাত তোমার জীবনে আসছে, সেই দিনটা আর বেশি দূরে নয়। তার মানে কি বলতে চাও তুমি? আমাকে বলছো কেন? নিজের বোনকে জিজ্ঞাসা করো। ওই নেতা মন্ত্রীদের আশীর্বাদ ধন্য হতে গিয়ে কত মায়ের তুমি কৌশল্য করেছো, কত দরিদ্র মানুষের সর্বশান্ত করে তারা মাথা স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছো। কোথায় বলে বীর ভৈক্য বসুন্ধরা আমি যা করেছি তারপর একদিন তোমাকে ভোগ করতেই হবে। ওই বিচ্ছাদিত সর্বহারা মানুষের অভিশাপ কখনো চলে যেতে পারে না। শোনো শোনো না, পাপ প্রতিপত্তি আভিজাত্য কি জিনিস তা তোমার মতো মেয়ে মানুষ মাথায় ঢুকবে না। তোমার এই অভিজাত ছেলে মানুষকে একদিন ঠিকই ঘুষে যাবে, কিন্তু আমি চাই না, আমি বিরাজ চাই না, আমি বৈভব চাই না, আমি কিচ্ছু চাই না। আমি চাই একটা সংসার, একটা শান্তির শীল, ছায়া মায়া ফেরার একটা শান্তির নীল। কিন্তু তোমার এই সুখের সংসার যে অসুখে তোমার এনেছে সে খেয়াল করেছো? কি বলতে চাইছো কি তুমি? এই কদিন সূর্যকান্তের করে পরিবর্তন লক্ষ্য করে দেখেছো? না, কি দেখো তুমি বলো? ওর কথাবার্তা চাল চলন কেমন বদলে গেছে, মাঝে মাঝে কোথায় চলে যায় কেউ জানে না। আজ দীর্ঘদিন অফিসে না গিয়ে আরে বাবা, নতুন বিয়ে করে একটা অফিস থেকে সবাই করে, আচ্ছা তার জন্য আমি খোটা দিতে যাবো কেন বলে শুনি? ফটো নেওয়ার কথা নয়, আমি শুধু বলতে চাই বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। গরিব ঘরে মেয়ে তো, তাকে বউ করে এনেছি, তাই সারা বন্ধুর মধ্যে ঠিক সহ্য হচ্ছে না। হ্যাঁ, তাই তো আমার বন্দি বিক্রি করে তুমি আমার ওকে বাড়ি থেকে তাড়াতে চাইছো, তার জন্য তাড়াবার জন্য নতুন করে বন্দি বিক্রি করছো। বেশ, তোমার সংসার আমি না চলাবো না, কিন্তু আমার চলার মধ্যে তোমার কোনো বাধা আমি মেনে নেব না। যে বুদ্ধি বলে আজ অর্থ সম্পদ আইন প্রশাসন সবাই আমার প্রধানত, সেই বুদ্ধির জোরে আমি এই বিক্রমপুরের মানুষগুলোকে এক একটা যন্ত্রে পরিণত, যাদের চলার রিমোট থাকবে আমার হাতের মুঠোয়। অর্থ সম্পদার ক্ষমতার লোভে লোকটা অমানুষ থেকে অমানুষ হয়ে গেছে। তাকে প্রয়োজনে কাছে আমার ভাই সুন্দরলাল, ওই সুন্দরলালের এই প্রয়োজনায় আমার লক্ষ্মী প্রতিমা বউকে রাত থেকে ওরা আপনার জন্য একই মা, বাবা কোথায়? না, তোর জন্য কেউ নেই, তোর জন্য কেউ নেই, বসে ভাতে ভাগি, তোর কথা ভাববার কারোর সময় নেই। আপনি কি বলছেন মা? আপনি এভাবে কেন বলছেন? আমি বুঝতে পারছি আপনি নিশ্চয়ই বাবার উপর রাগ করেছেন, কিন্তু তার জন্য আমি কি করতে পারি মা? তুই তো কাছে আয় মা, কাছে আয়। তোমা আমি বলছি তোকে, তুই তো সব পারিস। এই বাড়ির অভিশাপের যে খারাপ চলছে, তার একমাত্র লক্ষণ করতে তুই পারিস মা। তুই পারিস। আমি সবাই খারাপ, কিন্তু কার পাবে? কিসের অভিশাপ? তোর শ্বশুরের পাপ। দেশের হাজার হাজার নিরন্ত মানুষের অভিশাপ। কি বলছেন আপনি বাবা? অন্যায় আর পাপে শেষ হয়ে যাচ্ছে যদি এই যে চৌধুরী ফিরা সকালবেলার মায়ের শূন্য কর, দরিদ্র মানুষের নিষ্ফলের অভিশাপ কখনো বিফলে যাবে না। আপনি এসব কি বলছেন মা?
তুলে দিচ্ছ মা। আমার ঘরের লোককে বোম্বার হাতে কিন্তু তুমি তো জানো মা, আমার অবর্তমানে ওরে বেঁচে থাকা স্বাধীনতাকে নিলাম করে দিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছিল। কাজে এই বাড়িতে ওর দাম আর সকলের চেয়ে যে কোনো অংশে কম নয়, এটাই ভাগ করার সময় এসেছে সূর্য। তাই আমি চাই বলুন মা বলুন, আপনি কি চান আমার কাছে বলুন। অগ্নি পরীক্ষা। হ্যাঁ, অগ্নি পরীক্ষা। এই বাড়ি সর্বময় করতে হিসাবে আমি তোর হাতে তুলে দিতে চাই। এই বাড়িকে তোকে করতে হবে নিষ্কলঙ্ক পুরুষ। এই বাড়ির বাসার মধ্যে যে কালো লেপটা রয়েছে তাকে তোকে ছড়িয়ে দিতে হবে। এর জন্য যে কোনো মূল্য তোকে দিতে হবে। যে কোনো মূল্য সিদ্ধান্ত তোকে দিতে হবে মা। এই ঘরটা আমি তোর হাতে দিয়ে রাখছি মা। ঘরটা আমি আপনার দেওয়া দায়িত্ব আমি মাথা পেতে নিলাম মা। যে গুরু দায়িত্ব আপনি মাথায় তুলে নিলেন, আপনি কি জানেন সে কাজ যতই কোটি লোক না কেন, আপনি পাশে থাকলে সে কাজ আমি সফল হবই, এটা আমার নির্ভুল। কিন্তু আপনি তো জানেন সে আমি অতীত বলে বর্তমানের দিকে তাকান। বলুন, এত রাতে ঘুম থেকে উঠে আপনি কোথায় গিয়েছিলেন? ওই ফেরত চাইছে। না, পাশাপাশি ঘরে থাকার সুবাদে সমবাদী হিসেবে জানতে চাইছি। বলুন, সে অধিকার কি আমার নেই? নিশ্চয়ই আছে, কিন্তু আপনি জানেন কি করেছে আমি এত রাত্রে? আপনি হয়তো অনেক মেয়ে দেখেছেন, অনেক নারী দেখেছেন, কিন্তু কখনো তো দেখেছেন নারীর হৃদয়? কখনো কি উপলব্ধি করার চেষ্টা করেছেন তার সহমর্মিতা? সে সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই আমার হয়নি। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমার কথা চিন্তা করেন কেন? কেন রাতের পর রাত না ঘুমিয়ে অত্যন্ত পরের মধ্যে জেগে কাটান? আমি আপনার কে? দেবতা! এই জগৎ সংসারে বেঁচে থাকার স্বাধীনতা নীলাম্বর হাত থেকে রক্ষা করেছেন আপনি। আমার জীবন মরণের চাবিকাঠি আপনার হাতে। তাই আপনি আমার জীবনে একমাত্র সত্য পরম পুরুষ। আপনি চুপ করুন, চুপ করুন, আর আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে? আমি কি কোনো অন্যায়? না না, আপনি কোনো অন্যায় বলেননি। আমার মাথাটা ঘুরছে, গলার চেষ্টা শুকিয়ে যাচ্ছে। একটু চল চল। আপনি বসুন, এখনই জল নিয়ে আসছি। আর আমি পারছি না। একদিকে এক মমতাময়ী নারী, আমার মমতাময়ী নাম, স্বাধীন দেশে বাস করেও পরাধীনতার গাড়ি মাথায় নিয়ে বিলম্ব করতে ছুটে চলা মানুষের দল। আর একদিকে আমার মাথার উপর ঝুলছে কঠোর কঠিন আদেশের শানিত খড়গ। আমি কাকে ফেলে কাকে রাখি? কে কে বলে দেবে আমায় আমি কোন পথে চলব? হ্যালো হ্যালো, কে বলছেন? না না, অসুবিধা হবে কেন? আপনি হঠাৎ এ সময়ে? সময়টা তোমার কাছে কম হলেও আমার কাছে নয়। এই তো আমার কাছে প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টার দাম অনেক। সেই অমূল্য সম্পদের সঙ্গে তাল মিলে তোমার কাজের হিসাবটা তুমি দাও। কাজ আপনি নিশ্চয়ই পারেন গুরুদেব, তবে কয়েকটা দিন সময়। কোনো অজুহাত আমি শুনতে চাই না, আমার কাজ চাই কাজ। আমি চেষ্টা করছি গুরুদেব। চুপ! তোমার কোনো কথা আমি শুনতে চাই না। শুধু শুধু একটা কথা মনে রেখো, কাজ আমার চাই। গুরুদেব, আমার তোমার ওপর বন্যতার জন্য যদি আমাকে ময়দানে নামতে হয়, তাহলে সব জায়গার মধ্যে তুমি নিজে ও কাজ আপনি করবেন না। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি অবশ্যই রক্ষা করবো আমার জীবন দিয়েও। শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ। বলবৎস, তোমার মিশন সফল করার জন্য কি সাহায্য চাই? শুধু একটু সময়ের তালে পা ফেলে আমি সাকসেস করবো আমার জীবন মরণের চাবিকাঠি। ওই মিশন,
কারণায় কর্তব্য মাতান্নের কবর অন্যদিকে সাপের চিত্র আর বাঘের জয় হিংস্র Yes! আমি গুরুদেব তাই আর ওই চিতা আমাকে খাবার কালকে ছড়ে নীল হয়ে যাওয়ার আগে তুমি গুরুদেবের নির্মল আদেশ পালন করো বৎস আমার যখন জননী মা কোথায় তিষ্ঠায় কাঁপো খাদ্য চায় খাদ্য পানি হবে রক্ত চায় রক্ত কেন আপনি এভাবে চিৎকার করে উঠলেন কেন কি হয়েছে কই না তো কিছু না, জলটা দিন। মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন কাকে ফোন করছিলেন ফোন কাকে? না না থাক, সে কথা আমরা জেনে লাভ নেই। অনেক কথাই তো অজানা রয়ে গেল আপনি রাতের পর রাত বিছানা ছেড়ে কোথায় যান মাঝে মাঝে কেন হাসেন কেন কাঁদেন কাকে ফোন করেন কার ফোন রিসিভ করেন প্লিজ বেশি জানবার চেষ্টা করবেন না, শুধু একটা কথা জেনে রাখুন, আপনার বেঁচে থাকার স্বাধীনতাকে নিলামের হাত থেকে রক্ষা করে আমার মনের স্বাধীনতাকে আমাকে আলিঙ্গন করতেই হবে। না এ আমি চাই না বিশ্বাস করুন আপনি আপনি আমার জীবনে হৃদয় মন্দিরে জাগ্রত দেবতা, এটা সবাই জানে, কিন্তু যেটা জানে না সেটা হলো ওই আপনি থেকে আমি থেকে আপনি যে কমিশন হলো কবে থেকে? তার মানে সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে এটা জানার জন্য যে ওই স্ত্রীর সঙ্গে স্বামীর আপনি আজকে সম্পর্কটা কিরকম দাঁড়ায়। ওহো এই কথা আচ্ছা ঠাকুরপো তোমার এই গোয়েন্দাগিরি খেলায় আমরা কি একটু আর কেউ করতে পারবো না তাহলে ওই ইয়ার কি করে বুঝি দাদা অফিসটাও বন্ধ করে দিয়েছে? না, কিন্তু তোর বৌদির কোনো ভূমিকা নেই, আমি নিজে 1 মাস ছুটি নিয়েছি। যে মানুষটা বিয়ে অষ্টমঙ্গলা পাওনা হতে হতে অফিসে ছুটে সে নিয়েছে কিনা 1 মাসের ছুটি। ব্যাপারটার জন্য মধ্যে কোনো যেন রহস্যের গন্ধ পাচ্ছে। সব রহস্যের সমাধান হবে কাকলি এ বাড়িতে আসার পর। কাকলি হ্যাঁ গো সে আবার কে সেটা তোমার আদরে ঠাকুর ঠাকুরপো তুমি যারা করে এই রহস্যটা সমাধান করবে কে এই কাকলি তা আমি কি করে জানবো? কাকুলি নামে আমি কাউকে চিনিস না? এই তো বেশ, আমি কাকুলিকে সেই কথাই বলে দেবো। তার মানে তুমি কাকুলিকে চিনি জানি এবং তার সঙ্গে আমার পরিচয় আছে। তাছাড়া দুদিন পরে যে বাড়ির বউ হয়ে আসবে তার সম্পর্কে তুমি অনেক খবরই রাখো দেখি। ওরে বাবা রে, বৌদি, দাঁড়াও এদিকে এসো ওই কাকুলির বিষয়ে কোনো প্রশ্ন আমাকে করো না। বেশ প্রশ্ন থাক কিন্তু তোমার দাদার কথাগুলো সত্যি 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 এবার হলো তো? কিন্তু বৌদি একটা কথা আমি বিশ্বাস করতে পারছি না। কি কথা ভাই দাদা তো এরকম আগে ছিল না, সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, এখন হঠাৎ আমার ব্যাপারে গোয়েন্দাগিরি একটু করতে হচ্ছে রে ভাই। হাজারো ছোট ভাই বলে কথা তো। দেখুন আগামী কয়েকদিনের মধ্যে রুদ্র আর কাকলিকে নিয়ে একটা বিশাল বড় ঝড় উঠবে, খুবই বুদ্ধিমত্তার সঙ্গে সেটা সামাল দিবি, নইলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। দাদা আজ হঠাৎ তোমার মুখে কথা? প্রশ্ন থাক চলো আজ আমরা কাকলিকে দেখতে যাব না বৌদি, দেখাশোনা কথাবার্তা দায়িত্ব বাবা মা দাদা। তাহলে আমার কোনো দায়িত্বই নেই নিশ্চয়ই আছে, এইদিকে এসো। ব্যাস, ঠিক আছে। শোনো বৌদি,
তাছাড়া তুমি আমার প্রতিবেশী। সেই জন্য তো তোমার দুঃখে প্রাণ কাঁদে বেশি। আমার ভাইজি ও বাবা লাউ গাছ আর কুই গাছে শাখা ধরলে বিয়ে হবে না ভাইয়া। তারপর তুমি দোজবো, তারপর তোমার একটা ছেলে আছে। তাতে কি হরে কৃষ্ণ হরে হরে ভাগ্যবতী মেয়েরা এমন ঘরেই পড়ে আছে। যাকে বলে না বিয়ে কানাইয়ের মা। কিন্তু তোমার বয়সটা আমার মেয়ের চেয়ে অনেক বেশি। সোনার আংটি বেটা হলে দাম কমে না ভাইয়া, বড় বাড়ে। তাছাড়া ধরো আমার বয়স 35, কিন্তু মনের জন 25, আর তোমার মেয়ের বয়স 22। দুই মিলে যাকে বলে একেবারে রাজ্য দেবে। তুমি তো আমার মন খাও, মেয়ে কি রাজি হবে? পরে ওরাদের কি আছে, বড় লোকের বাড়িতে চাকরি করি, তাই হাঁস ওঠাস মিশতে গেলে একটু আধটু না খেলে আমার টেস্টিস থাকে না, বুঝেছো ভাইয়া? আমি বুঝেছি, কিন্তু মেয়ে যদি অমত করে? ইচ্ছে করে সে একটু আধটু খাবে, এর দিয়ে আমার বসে গিয়ে আজকাল তো ছেলেমেয়েরা সকলে তো মদ খাচ্ছে। ঠিক আছে, দেখি আমার মেয়েকে বুঝিয়ে দেখি, আমি যদি রাজি করাতে পারি। এই হলো আজকালকার মা বাবাদের মুদ্রা দোষ। মেয়ের আবার মতামতের কিসে? আজকাল ওই রংবাজ মেয়েগুলো আবেগ ছেড়া আছে নাকি ভাইয়া? তবু মেয়ে তো বড় হয়েছে, তার মতামতের দরকার আছে। এতদিন আমি তোমাকে বুদ্ধিমান ভাবতাম, কিন্তু আজ বুঝলাম তুমি একটা নিরেট হবে। আরে ভাইয়া, মেয়ের মধ্যে হয়তো বিয়ে হয়, কিন্তু কোনদিন সুখ হয় না। সুখের ঘরে তালা পড়েছে কাকা, আমাদের সুখ মরণে আর শান্তি শ্মশানে। কি হয়েছে কাকুলি? তুই কি বলছিস?